সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় নার্সদের আন্দোলন, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর ইকবাল আরসলান, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, রয়েছেন মোশরেফা মিশু, সভাপতি গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, এবং রয়েছেন ফারুক হুসাইন, সভাপতি মহাসচিব বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মায়ার 13 বছরের সাজার বিষয়ে হাইকোর্টে নতুন করে শুনানির আদেশ বহাল। আপিল বিভাগে মায়ার রিভিউ আবেদন খারিজ। বন্দীদের অপরাধ প্রবণতা রোধ করে সংশোধনের দিকে নজর দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন। ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা। উত্তরে সভাপতি AKM রহমতুল্লাহ, সম্পাদক সাদেক খান, দক্ষিণে আবুল হাসনাত ও শাহ আলম মুরাদ। নিয়ম ভঙ্গকারী চালক ও মালিকদের শাস্তির বিধান রেখে চূড়ান্ত হচ্ছে আইনের খসড়া। থাকবে একটি পরিবারে গাড়ির সংখ্যার নির্দেশনাও। এবং গ্রীষ্মের আগেই দেশ জুড়ে বেড়েছে গরমের তীব্রতা, নগরবাসীর মধ্যে অস্বস্তি। ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে, তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আন্দোলনে। আমরা জানি যে নার্সদের দুটি সংগঠন, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি, তারা আন্দোলন করে যাচ্ছেন। আজকেও তাদের বিক্ষোভ মিছিল ছিল এবং তাদের একটি দফা, সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে যেই নিয়মে নার্স নিয়োগ করা হচ্ছে, ব্যাচ ভিত্তিক, মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে, সেই অনুযায়ী নিয়োগ দেওয়ার। কিন্তু সম্প্রতি PSC একটি বিজ্ঞপ্তি দিয়ে 3616টি সিনিয়র স্টাফ নার্সের পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটিতে তাদের আপত্তি। কারণ তারা বলছেন যে তাদের যে এতদিনকার যে নিয়ম হয়ে এসছে ব্যাচ, মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে, সেই অনুযায়ী নিয়োগ দেওয়ার। এবং তারা আরো বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালে অগস্টে ঘোষণা দিয়েছিলেন যে 10,000 নার্সের নতুন পদ সৃষ্টি করা হবে এবং নিয়োগ দেওয়া হবে। তাদের দাবি সেই পদগুলোতেও নিয়োগ দেওয়ার। তো আমরা প্রথমে একটু তাদের কথা শুনে আসি। ফারুক হোসেন, আপনার কাছ থেকে জানবো যে আসলে কি দাবি আপনাদের, কেন আপনারা এই দাবিটা করছেন? ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নাজবান্ধব জননেত্রী শেখ হাসিনা, একটু জোরে বলবেন। নার্সদের যতবারই উনি ক্ষমতায় এসেছেন নার্সদের উন্নয়নে কাজ করেছেন। এবং আমি যেটা বলবো যে গত 2011 সালে আমাদের নার্স নেত্রী ইসমত পারভীনের নেতৃত্বে নার্স সমাবেশে সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যান। সেখানে 7টি ঘোষণা দিয়েছিলেন উনি বাস্তবায়ন করার জন্য। সেই 7টি ঘোষণার মধ্যে একটি ঘোষণায় মাত্র বাস্তবায়ন হয়েছে, আর বাদবাকি সবগুলোই হয়তোবা প্রক্রিয়াধীন, এই 5 বছরে হয়নি। যার জন্য সারা বাংলাদেশের নার্স সমাজ আজকে সত্যি বলতে খুবই বিপদগ্রস্ত। আজকে যে আন্দোলন আমরা করতেছি সে ঘোষণাটি ছিল 2 বছর আগে, আর এদের মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত আমরা। এই বিপদগ্রস্ত সময়ে বাংলাদেশের একটা প্রখ্যাত চ্যানেল সময় টিভি, এই বিপদগ্রস্ত সময় আমাকে 2-4টি কথা টক শোতে বলার সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশের সমগ্র নার্স জাতির পক্ষ থেকে সময় চ্যানেলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের BM এর মহাসচিব, আমাদের শ্রদ্ধাভাজন স্যার ইকবাল আরসলান স্যারকে, এবং নারী নেত্রী মোশরেফা মিশু আপুকে।
স্যার যেটা বললেন আমরা কেন এই আন্দোলন করি, এটা যদি স্যার আজকে বলি, এটা কোনো নতুন আন্দোলন নয়, নতুন কোনো দাবি নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে যে দাবিটা আমরা করতেছি সেটা কোনো দাবি ছিল না, সেটা উনি চালু করে গিয়েছেন। আপনারা জানেন স্যার, বাংলাদেশে এই নার্সিং সেক্টরে একমাত্র যে সেক্টর, যে একমাত্র একটা প্রতিষ্ঠান, যেটা একমাত্র একটা পেশা যেখানে 95% মহিলা আর 5% পুরুষ। এই 95% মহিলা কোনো ক্ষেত্রে যাতে বিভ্রান্তিতে না পড়ে, বিপদগ্রস্ত না হয়, কোনো বাণিজ্যের মুখে যেন না পড়ে, একদম নারীদেরকে সেভ করার জন্যই আমার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, যা আজও পর্যন্ত সেটা বহাল রয়েছে। এবং তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী নাজবান্ধব জননেত্রী শেখ হাসিনা উনি যতবারই ক্ষমতা এসেছেন ততবারই ব্যাসভিত্তিক নিয়োগ দিয়েছেন। হয়তো আমরা মনে করব উনিও চান না নারীরা কখনো বিপদগ্রস্ত হোক। সেক্ষেত্রে 2013 সালেই লাস্ট নিয়োগ হয় 4100, সে 4100 নিয়োগও ব্যাসভিত্তিক হয়েছে। তারপরেই 2014 6 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে কীরকম নার্স সংকট রয়েছে তা আপনারা সবাই অবগত, চরম নার্স সংকট বাংলাদেশের সরকারি সেক্টরে, গুটি কিছু নার্স দিয়েই মাত্র হসপিটালগুলো চলে। তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আবার 6 আগস্ট 10,000 নার্সের ঘোষণা দেন। আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য পূর্বের ন্যায় যেটা আমরা বলতেছিলাম যে ব্যাস মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে যেটা অদ্যাবধি চলমান প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়াটা বহাল রাখার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি দফায় দফায়। কিন্তু দুঃখের বিষয় এই, আজকে 2 বছর হয়ে গেছে, কোন রকম সাড়া আমরা পাইনি, কোনো জায়গা থেকে নয়। ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি 3 বার। তার একটাই কারণ ছিল যে আমরা দ্রুত এই নার্স সংকট নিরসনে আপামর জনসাধারণের মাঝে আমরা সেবায় দিতে চাই এবং সরকারি হসপিটালগুলোতে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এই আন্দোলন মূলত করতেছি। যে আমরা যে সরকারি সেক্টরে, আমরা আপনি যদি চিন্তা করেন স্যার, যে সরকারি হসপিটালগুলোতে নার্সের এমন সংকট যেখানে চিন্তার বাইরে। আপনার রিপোর্ট করলে হয়তো আপনারা করেছেন, এর আগে দেখেছেন। আজকে যে আন্দোলন, আমি যেটা বলবো কেন এই আন্দোলন করি, 2006 সালে লাস্ট ব্যাচ নিয়োগ হয়েছে, 2013-তে 2006 হয়েছে, সেখানে 2/3 নার্স ব্যাচ ভিত্তিক চাকরি পেয়েছে। আর বাকি কিছু নার্স একটা ব্যাচের ব্যাচ ভিত্তিক চাকরি হওয়ার কারণে তারা অ্যাপ্লিকেশনও করেছে 2013 সালে। আমি নিজেও অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু ব্যাচ ভিত্তিক নিয়োগ পাওয়ার কারণে আমি কিন্তু সেখানে কোনো রকম মেধার বিকাশ ঘটাতে পারিনি। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে তোমাকেও এইভাবে নেওয়া হবে, নাহলে আমি তো 2006 হয়তো আমি আমার করতে পারতাম 2013-তে। তো সেখানে আরেকটা বিষয় আমি শেয়ার করব যে তখন আমরা শুরু থেকে 2 দফা আন্দোলন করতাম। যে বয়স যাদের ইতিমধ্যে এই যে 2 বছর 6 থেকে আমাদের 13-14 চলে আসলো, এর মধ্যে মোটামুটি 4,000-এর মতো নার্সের আবার বয়স চলে গেলেন, অর্থাৎ 30 অতিক্রম করে গেল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আন্দোলন, আমাদের স্মারকলিপি এসব কিছু বিবেচনা করে, নার্সিং এর সংকট বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নার্সদের বয়স 30-এর স্থলে 36 বছর করলেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আমার কথা হচ্ছে আজকে যে সার্কুলারটা আসছে, এদেশের নার্সদের নিয়ে ভাবেন মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছে শেখ হাসিনা, ভেবেই নার্সরা যেন বিভ্রান্তিতে না পড়ে, নার্সরা যেন বাদ না পড়ে, কারণ সংকট রয়েছে, কিভাবে বাদ দিবে। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিটা বিবেচনা করে বয়স 36 বছর করলেন। কিন্তু আমরা দফায় দফায় আন্দোলন করে যাচ্ছি স্যার। এর আগেও আমরা লাগাতার 5 দিন অবস্থান ধর্মঘটে ছিলাম। বিএমএর মহাসচিব ডক্টর এম ইকবাল হাসান স্যার, উনি আমাদেরকে উঠিয়েছিলেন সে সময় এবং আশ্বস্ত করেছিলেন যে দাবি বাস্তবায়ন হবে। তারপর আমরা আন্দোলন করে যাচ্ছি। আমার কমপ্লেন একটা জায়গায় যে একটা আন্দোলন চলতেই পারে, গণতান্ত্রিক দেশ, আমি আন্দোলন করতে পারি, আমার অধিকার আছে। এই আন্দোলন নিয়ে আলোচনা করার মতো মানুষ তো থাকবে বাংলাদেশে, কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আলোচনার কোনো রকম মানুষ আমরা পাইনি এবং আলোচনা হয়ও নেই। মাননীয় মন্ত্রী মহোদয় শরণাপন্ন হয়েছে অনেকবার যে আমাদের আন্দোলন চলছে, আমাদের দাবি এই,
কিন্তু আমরা মাননীয় মন্ত্রী মহোদয় সাক্ষাৎ আজও পাইনি। ধন্যবাদ। আপনার কাছে আবার পরে আসবো আমরা। আপনার মোটামুটি বোঝা গেছে আপনাদের আন্দোলনটা সম্পর্কে, দাবি সম্পর্কে। আমি ডাক্তার ইকবাল আলসানা আপনার কাছে যাব। আপনি দীর্ঘদিন যাবৎ নার্সদের এই যে সমস্যাগুলো এর সাথে আপনি যুক্ত, আপনি জানেন সমস্যাগুলো, আপনি এদের আন্দোলনের ব্যাপারেও সহানুভূতিশীল আমরা জানি। তা আপনি কি বলবেন যে এদের আন্দোলনটা কতটুকু যৌক্তিক বা আসলে বিষয়টা কিভাবে সমাধান হতে পারে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনার এরা তো সবাই আমাদের পেশাজীবী, আসলে আমরা বলি যে চিকিৎসা পেশাজীবীর মধ্যে নার্সরাও যে অন্যতম। চিকিৎসকরা, নার্স, টেকনোলজিস্ট, এভরিবডি, মানে যারা কাজ করছে আর কি চিকিৎসা পেশায়। সেহেতু যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে যে অবশ্যই যে এই চিকিৎসা পেশার উন্নয়নের কথা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের এখানে অ্যাক্টিভ রোল প্লে করা বাঞ্ছনীয়। সেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করি যে কন্ট্রিবিউট করার জন্য। বিষয়টা হচ্ছে যে আপনার যে জনাব ফারুকের বক্তব্য থেকে আপনি ইতিমধ্যে বা দর্শক শ্রোতারা জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার হচ্ছে যে যখন 2001 মেয়াদে যখন ছিলেন, তখন তিনি কিন্তু যে 4000-এর ঊর্ধ্বে নিয়োগ এবং পদও সৃষ্টি করেছিলেন, প্রায় 4300 এরকম, আমার এক্সাক্ট ফিগার মনে নেই। তো পদ সৃষ্টি করে নিয়োগ দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে যে 2010-এ প্রায় 18,000 মতো নার্স নিয়োগ দিয়েছেন এবং 2013-তে 4100 নার্স নিয়োগ দিয়েছেন। এবং যে আপনার ইতিমধ্যে 10,000 নার্সের পদ সৃষ্টি করা হয়েছে, কিন্তু এটা প্রক্রিয়াধীন নেই, এটা সৃষ্টি হয়ে গেছে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে কোথায়, বিষয়টা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা এই যে আমাদের দেশের যে নার্সিং সেক্টরটার তাদের সামাজিক মর্যাদা এবং তাদের এই পেশার মধ্যে আত্মনিয়োগের জন্য স্বপ্রণোদিত হয়ে কোনো আন্দোলন বা কোনো আপনার দাবির মুখে না, স্বপ্রণোদিত হয়ে আপনার এই নার্স সেক্টরটাকে যেভাবে বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর চিকিৎসকদেরকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছিলেন, ঠিক একইভাবে জননেত্রী শেখ হাসিনা 2011-র 12ই মে আপনার এই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নার্সদেরকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করলেন। এখন হচ্ছে যে এই যে স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর সময় থেকে যেটা ফারুক বলল যে ব্যাচ এবং মেধা ভিত্তিক নিয়োগ হয়ে আসছে। এখন আপনার হচ্ছে যে কেন হবে না এই জায়গাটা, এখন হচ্ছে যে রাষ্ট্র সরকার তো আইন দ্বারা পরিচালিত হয়, সরকারি চাকুরি বিধি দ্বারা পরিচালিত হয়। যখন তৃতীয় শ্রেণী ছিল তখন এখানে আপনার তাদের কোনো সুনির্দিষ্ট নিয়োগ বিধি আসলে ওরকম ছিল না। 4টা আপনার হচ্ছে নিয়োগ বিধি ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই নিয়োগগুলো দান করত। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে 2003 এবং 2004 সময়ে কালে যে তৎকালীন বিএনপি সরকারের সময় 2000 নার্সের নিয়োগ দেওয়া হয়েছিল একটি, যে ওদের যে সিনিয়র স্টাফ নার্স হিসাবে নিয়োগ দেওয়া হয়, এখনো দেওয়া হচ্ছে, সেখানে স্টাফ নার্স হিসাবে নিয়োগ দেওয়া হলো। কেন দেওয়া হলো, কি হলো, এখানেও একটা জটিলতা তৈরি হচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা তো অন্য বিষয়। তো এখন হচ্ছে যে আপনার মোট 25,000 পদ, কম বেশি 25,000 পদ আছে, তার মধ্যে 21,000 কর্মরত আছেন আর প্রায় 4,000 মতো পদ খালি আছে, মানে 3,761টা, আর 21,000 সামথিং যে আপনার আছে মানে 25,000-এর মধ্যে, আর 10,000 পদ সৃষ্টি হয়েছে।
পাশাপাশি হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এখন যে আপনার এই দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার কারণেই কিন্তু আজকে পিএসসি এই সমস্যাটা বা জটিলতাটা তৈরি হচ্ছে। যদি তারা তৃতীয় শ্রেণীতে থাকতেন তাহলে কিন্তু এই জটিলতা তৈরি হতো না, তাহলে কিন্তু ব্যাচ ভিত্তিক মেধা ভিত্তিক তাদেরকে দেওয়া যেত। যেহেতু আপনার দ্বিতীয় শ্রেণী হয়ে গেছে, দ্বিতীয় শ্রেণী গেজেটেড হোক আর নন গেজেটেড হোক, দ্যাট মাস্ট বি যে অ্যাপয়েন্টেড থ্রু দ্য রিকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন। এটা হলো যে আমাদের যে আপনার একদম মানে কনস্টিটিউশনাল ম্যাটার। এখন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে বাইপাস করে আপনি দ্বিতীয় শ্রেণীর নিয়োগ গেজেটেড হোক নন গেজেটেড হোক দেওয়ার কোনো অবকাশ নাই। এখানে হচ্ছে যে সরকারের হাত বা মন্ত্রণালয়ের হাত শৃঙ্খলিত। অতএব তাদের যে নিয়োগই হোক, যে প্রক্রিয়াই হোক, সেটা থ্রু দ্য পাবলিক সার্ভিস কমিশন হইতে হবে। এখন পাবলিক সার্ভিস কমিশনেরও আবার রুলস রেগুলেশন আছে, এস্টাবলিশমেন্টের রুলস রেগুলেশন আছে যে এই নিয়োগ পদ্ধতিটা কি হবে। সেটা তো আপনারা দেখেন যে পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস কিভাবে নিয়োগ হয়, ক্যাডার নন ক্যাডার বোথ, যে একই সিস্টেমে নিয়োগ হয়। এখন এদের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন বলতে চাচ্ছে যে তারা একটা রিটার্ন দেবে যে 100 মার্কের, আর 100 মার্কের একটা ভাইবা দিবে। যে অন্যান্য বিসিএস এ যেমন 3টা স্তরে রিটার্ন হয়, 1300 নম্বরের রিটার্ন হয়, 200 নম্বরের রিটার্ন হয়, তারপরে 200 নম্বরের ভাইবা হয়, সেরকম না করে শুধুমাত্র একটা 100 নম্বরের রিটার্ন, 100 নম্বরের ভাইবা। এখন যে আপনার এই যে মানে আইনের বা মানে আপনার চাকুরি বিধির যে শৃঙ্খল, এই শৃঙ্খল থেকে কিন্তু মুক্ত হবার ক্ষমতা আসলে আপনার কারো নেই। এখন হচ্ছে যে কিন্তু যে ওরা বলতে চাচ্ছে আমরা যখন তৃতীয় শ্রেণী ছিলাম তখন যেভাবে নিয়োগ হয়েছে এখন সেভাবেই হইতে হবে, কিন্তু এটা তো আর পারা যাচ্ছে না। তাহলে কি হবে? তারা যে বলছে যে আলোচনা হয় নাই, আলোচনা কেউ করে নাই, আমি তো বারবার করেছি। যেটা হচ্ছে যে এখানে আপনার দৃষ্টান্ত আছে যে স্পেশাল বিসিএস, যেমন আপনার 83-86-তে হয়েছিল, যেমন আমাদের চিকিৎসকদের ক্ষেত্রেও হয়েছে স্পেশাল বিসিএস। সেখানে একটা শুধুমাত্র ভাইবা নিয়ে একবার হয়েছে, আর একবার হয়েছে যে একটা সাধারণ যে আপনার ওই 200 মার্কের রিটার্ন আর একটা ভাইবা নিয়ে হয়েছে। তাহলে এখানে একটা স্পেশাল বিসিএস তাদের জন্য অ্যারেঞ্জ করা যেতে পারে, বা পাবলিক সার্ভিস কমিশনকে রিকোয়েস্ট করা যেতে পারে যে এখানে বিধানও আছে যে পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে সরকার যদি তাদের সাথে আলোচনায় আসে তাহলে শুধুমাত্র একটা ভাইবা নিয়ে আপনার হচ্ছে নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু যে এইখানেও তো আবার কারোর পক্ষে নিশ্চয়তা দেওয়া সম্ভব না যে আমি 100 জন ইন্টারভিউ দিয়ে 100 জনেরই চাকরি হবে, এই নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না। সরকারও পারবে না, রাষ্ট্রপ্রধানও পারবেন না, সরকার প্রধানও পারবেন না। তাহলে হচ্ছে যে এই যে আপনার কন্ট্রাডিক্টরি যে সিচুয়েশন, এই কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তো আসলে আপনার আলোচনা সাপেক্ষে এটাকে মিটাইতে হবে। তো এই জায়গাটাই হচ্ছে যে আপনার ওরা রিজিড হয়ে আছে, কিন্তু আবার সরকারও শৃঙ্খলিত, মন্ত্রণালয় শৃঙ্খলিত, পাবলিক সার্ভিস কমিশন শৃঙ্খলিত দেশের রাষ্ট্রের আইন দ্বারা। বুঝতে পারছি, এখানেই হচ্ছে যে সমস্যা। বুঝতে পারছি। আমি দুটি প্রশ্ন শুধু আপনাকে করতে চাই। একটি হচ্ছে যে 2011 সালে তাদের পদটাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে, এরপর থেকে আর কোনো নিয়োগ হয়নি। তারপরে একটা নিয়োগ হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে? সেটা হচ্ছে যে আপনার তাদের যে ব্যাচ ভিত্তিকই হয়েছে। তাহলে সেটা যদি হয় তাহলে না 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 না, এইখানে মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে আপনারা, আমি একটু বলি, এত সময় লেগে যাবে, সংক্ষেপেই বলছি যে এই যে যারা যে আপনার 4100 নিয়োগ হয়েছে, এই নিয়োগ যে আপনার পাবলিক সার্ভিস কমিশন কোনোদিন আপনার নিয়মিত করবে, এনক্যাডার করবে, এর নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। তারা কিন্তু একদম ঝুলন্ত অবস্থায় আছে। আচ্ছা। এবং পাবলিক সার্ভিস কমিশন ডিড নট এগ্রি উইথ দিস অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা, বাট সামহাউ রাদার যে আপনার
নিয়োগ স্বাস্থ্য হয়ে মন্ত্রণালয় এই ভুলটা করে ফেলছে। ধরেন আমিও করে ফেলছি, ধরেন যে আমিও করে ফেলছি এই ভুলটা, বা আমার নলেজে ছিল না যে দে ডিড নট এগ্রি, বাট আমি পরে জানতে পারছি পাবলিক সার্ভিস কমিশনের কাছ থেকে যে তারা এগ্রি করে নাই। বুঝতে পেরেছি। এখন হচ্ছে যে তারাও যে আপনার ঝুলে যাবে, আর হচ্ছে যে তখন তো কেবল আপনার দ্বিতীয় শ্রেণী হয়েছে, তখনও কারোর কাছে বিষয়টা এত ক্লিয়ার ছিল না। আরেকটি প্রশ্ন আমি আপনাকে করব, সেটা হচ্ছে আপনি বললেন যে এখন 21,000-এর মতো নিয়োগ হয়ে গেছে আর 4,000-এর মতো আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিলেন 10,000 নতুন পদ, 10,000 পদ সৃষ্টি হয়ে 10,000 গেছে। পদ সৃষ্টি হলে তারপর তো নিয়োগ হয় নাই, না তাহলে ওই না, 10,000 তাদেরকে আমি নিজেই বলেছি এটা হচ্ছে যে সৃষ্টি করার সময় আপনার যে সরকার, যে ফাইন্যান্স মিনিস্ট্রি তো আসলে এটা করে, তারা বলছে যে 2 ফিসক্যাল ইয়ারে এটাকে ভাগ করা হবে। আচ্ছা, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি মন্ত্রণালয়কে যে ঠিক আছে, তোমরা মেজরিটি তোমরা 7,000 তোমরা এই ফিসক্যাল ইয়ারে দাও, 3,000 পরবর্তী ফিসক্যাল ইয়ারে দাও। তারা কিন্তু তাতেও রাজি। আচ্ছা, যে ঠিক আছে, তাইলে পরে আমরা এই যে আপনার 7,000, 3,061 আর হলো 100, দ্যাট ইজ যে 700, মানে 10,761টা তারা এখন নিয়োগ দেবে, এখনই নিয়োগ দিবে। আচ্ছা, তার মানে এই যে 3,618টার জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে, 3,661, আর হচ্ছে যে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট নার্স আছে যেগুলো, সেগুলো নিয়োগ মানে বিজ্ঞপ্তি দেবে খুব শিগগিরই। আর হচ্ছে যে আপনার এই না, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে যে আমি সেটাও বলেছি যে 3,661টা অ্যাডভার্টাইজমেন্ট হইলে যে 361টাই নিতে হবে তা না। জনপ্রশাসন থেকে যদি একটা চিঠি দিয়ে দেয় খালি যে এই বিজ্ঞপ্তিতে আরো যে 7,000 নার্স নিয়োগের সুপারিশ করো, তখন তারা কিন্তু ওই 10,000 করবে, কারণ চিকিৎসকদের ব্যাপারে এরকম ভাবে হয়েছে। ধন্যবাদ মিশু আপা, আপনার কাছে আসবো। তার আগে একজন দর্শক মনে আছেন, দর্শক কি আছেন এখনো? প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি আবুল কালাম, যাত্রাবাড়ি থেকে বলছি। বলুন। আমি মহাসচিব স্যারের কাছে প্রশ্ন করতে চাই। মহাসচিব স্যার কিছুক্ষণ আগে একটা কথা বলছে যে যদি কোনো সেকেন্ড ক্লাস হয় সেটা সরাসরি পিএসসির আন্ডারে চলে যায়। আমি মানলাম পিএসসির আন্ডারে চলে যায়, ঠিক আছে, কিন্তু 2006 সাল থেকে অদ্যাবধি 2016 সাল পর্যন্ত মেয়েরা পাস করে বসে আছে, ছেলেরা পাস করে বসে আছে, তাদেরকে কোনো এরকম ভাবে রুল করা হয় নাই যে তোমরা আগামী থেকে পিএসসির আন্ডারে পরীক্ষা দিতে হবে। হঠাৎ করে এখন তারা পিএসসিতে নিয়ে নিল, এটা তো কোনো নিয়ম হতে পারে না স্যার। বুঝতে পারছি আপনার প্রশ্নটা, বুঝতে পারছি। উনি যেটা বলছেন যে যারা ইতিমধ্যে পাশ করে বসে আছেন, যেহেতু ব্যাচ ভিত্তিক নিয়োগ হচ্ছে, তারা অপেক্ষা করছেন কবে তার ব্যাচ আসবে, সুতরাং তাদের বয়সও হয়ে গেছে। হ্যাঁ, এখন পিএসসি তো নিতে গেলে ওই 36 বছর কি কাউন্ট করা হবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার রিক্রুটমেন্ট রুলের মানে এখানে অনেক ফ্যালাসি আছে, যে এদের কিন্তু এখনো ডেফিনিট কোনো রিক্রুটমেন্ট রুল নাই। মানে আমি একটা জিনিস যেটা জানতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে তাদের বয়সটা শিথিল করেছে 36 বছর, সেটা কার্যকর হবে পিএসসির বেলায়ও। আমরা আবার একটু মিশু আপার কাছে আসি, মিশু আপার কাছে আসা হয়নি। আপনি কি বলেন? সব আমরা শুনলাম, নিয়ম নীতিও শুনলাম, উনাদের দাবি দেওয়া শুনলাম, সবগুলোই আমাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গিও থাকতে হবে এর মধ্যে এই সমস্যাটা সমাধানের জন্য। নিয়ম নীতির মধ্যেই যেন মানবিকভাবে সমস্যাটার সমাধান হয়, কারণ এই নার্সরা কিন্তু বসে আছেন অনেক বছর ধরে, বেকার বসে আছেন, অপেক্ষা করছেন যে কবে তাদের নিয়োগ হবে ব্যাচ ভিত্তিক। তো এখন পড়ে গেছেন একটা পরীক্ষার মধ্যে, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ মোর্শেদ ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের সাহিত্যে দেখেছি, আমরা আমাদের সমস্ত শিল্প সাহিত্য কবিতায়ও আমরা দেখেছি যে নার্সদের ভূমিকার কথা অনেক করে কিন্তু বলা হয়। তার মানে হচ্ছে যে এইটা বিশেষজ্ঞরাও বলেন, এমনকি ডাক্তাররাও বলেন যে আসলে চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসাটা যে এরকম খুবই গুরুত্বপূর্ণ, আবার নার্সিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন খুব মারাত্মক রোগীকে সারিয়ে তুলবার জন্য নার্সিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের স্বাস্থ্য খাত নিয়ে আমরা যখন চিন্তা করি, তখন এই বিষয়গুলি কিন্তু খুব সিরিয়াসলি আসলে চিন্তা করা দরকার। আমরা দেখছি যে এখানে 95% হচ্ছে নারী নার্স। এখানে ডক্টর ইকবাল কয়েকটা কথা বলেছেন, যেমন আমি আপনাকে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি। আমি 2011-তে আমি যখন
গ্রেফতার অবস্থায় আছি, তখন ঢাকা মেডিকেলে ছিলাম। আমি ঢাকা মেডিকেলে অসুস্থ ছিলাম, যার জন্য ছিলাম 2011। সেই সময় একদিন দেখি যে নার্সরা খুব মিষ্টি খাওয়াখাওয়ি করছেন এবং প্রচন্ড উল্লসিত। আমি বললাম, কি ব্যাপার আপা, আপনাদের কি হয়েছে? ওরা বললো যে আপা আজকে খুব ভালো একটা বিষয়, আজকে খুব ভালো একটা সংবাদ আমাদের। সেটা হলো যে আমরা এতদিন তৃতীয় শ্রেণীতে ছিলাম, আমরা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছি। আমি দেখেছি সেখানে তাদের সিনিয়র স্টাফ নার্সরা কি পরিমাণ খুশি আসলে এটা। এখন আজকে এবং এমনকি ডাক্তাররা ছিলেন দ্বিতীয় শ্রেণীতে, ওনাদেরকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। আমার তো মনে হয় না যে এটা আসলে কোনো সমস্যা। আর ইকবাল ভাই যে কথাটা বললেন যে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ফলে তাদের একটা সমস্যা হয়েছে, এটাকে কিন্তু এটা খুব অগ্রহণযোগ্য একটা কথা এবং খুব নিষ্ঠুর শোনাচ্ছে কথাটা আসলে। আমি ইকবাল ভাই, আমি ইন্টারাপ্ট না করে যদি প্লিজ আমাকে একটু বলতে দেন, তাহলে ধরুন যে ওনারাও তো বলতে পারে যে ডাক্তারদেরকে তাহলে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছে, এটা তো কেউ বলে না, ডাক্তারদেরও নিয়োগটা পিএসসির মাধ্যমে হয়েছে। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে যে আগে যেটি হয়েছে, যেমন ধরুন যে তারা 2011 সালে, যেটা আমি বললাম যে আমি নিজেই প্রত্যক্ষদর্শী, দেখলাম যে ওনাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলো, তারা প্রচন্ড উল্লসিত, আনন্দিত, মিষ্টি খাওয়াখাওয়ি করছেন এরকম। এর পরবর্তীতে 2013-তে, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, 2013-তে কিন্তু একটা ব্যাচ অলরেডি, একটা ব্যাচ ভিত্তিক কিন্তু নেওয়া হয়েছে, একটা নেওয়া হয়েছে 2013-তে নেওয়া হয়েছে। তাহলে এখন আজকে যদি তাদেরকে কেন ব্যাচ ভিত্তিক নিতে পারবে না, ব্যাচ ভিত্তিক, মেধা ভিত্তিক, এটা কথাটা বলছি যে ওইটা নেওয়া হচ্ছে, পিএসসি এখনো অনুমোদন দেয়নি। জি বসুদা, আমি একটা কথা বলি, যেমন ধরুন যে উনি নিয়মের কথা বলেছেন, উনি এই কথা বলেছেন যে আপনি আইনের কথা বলেছেন, রাইট, আইনের কথা বলেছেন এবং বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় ধরেন যে এটা ভুলটা করেছে। কতগুলো বিষয় কিন্তু মোর্শেদ ভাই শুরুতে আপনি বলেছিলেন যে মানবিকভাবে দেখতে হবে। আমি তো সত্যি মনে করি যে অনেকগুলো বিষয় আমাদেরকে মানবিকভাবে দেখলে কিন্তু এগুলো সর্ট আউট করা যায়। এখন ধরুন যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি ডাক্তার হয়ে বলছেন এবং আপনি বিএম এর মহাসচিব, খুব দায়িত্ববান একজন মানুষ, খুব দায়িত্বশীল পদে আপনি আছেন, অনেকদিন যাবত আপনাকে চিনি, আপনার বিভিন্ন কথাবার্তা শুনি। স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভুলটা করেছে, আজকে হাজার হাজার এই নার্সরা সেটার জন্য সাফার করবেন। তাহলে আজকে আপনি যেটা বলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুল, আমি শেষ করি কথাটা, আমি শেষ করি এভাবে, আমি শেষ করি কথাটা, আমি বুঝতে পারবো না তো। আচ্ছা বলেন। হ্যাঁ ঠিক আছে, আমি পরে কোশ্চেন করে নিব। আপনার অনেকগুলো বিষয় আছে, কিন্তু আমি একটু বিরোধ করেছি, তাও আমি এটা বলে দিই। কোন নার্সরা, মানে আপনি যে এই কথাটা বললেন, এটাও কিন্তু কথাটা খুব ভালো শোনায় না। যেমন ধরুন যে আজকে ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশন তারা আন্দোলন করছেন এবং বেসিক বিএসসি ভালো শোনায় না, একটু প্লিজ না বললে তো কি। না, আমি বলছি যে কোন নার্সরা, আপনি যে এই কথাটা বললেন, তার মানে ওনারা যে দুইটা নার্স অ্যাসোসিয়েশন ওনারা যে আন্দোলনটা করছেন সেটা তো আমাদের জানা, তাই না? পত্র পত্রিকায় এসছে, তারপরে ওই দিন তারা আন্দোলন করতে গিয়ে তারা এখানে একটু বিষয় আপনার সংক্ষেপ করতে হবে আমাদের সময়। জি আচ্ছা, আমি আসলে যে কথাটা বলতে চাই, আমরা একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে, একজন নারী হিসেবে আমি যে কথাটা বলতে চাই, এই সমস্যাটা সমাধান হওয়া দরকার। আমাদের দিক থেকে আমরা মনে করি তাদের যে দাবিটা তারা করেছেন এটার একটা ন্যায্যতা আছে। আমি মনে করি যে এইবার আপনারা যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভুলটা করেছে, বা ইকবাল ভাই যে কথাটা বললেন, এইটার দায় কিন্তু ধন্যবাদ মিশু আপা, আমি একটু ফারুক হোসেনের কাছে আসব। আমি শেষ করে ফেলি, এক মিনিট একটু শেষ করে ফেলি। তো যার জন্য আমার মনে হয় যে আজকে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন এখানে যারা আছেন, ইকবাল ভাই বলছেন যে 10,000 প্রধানমন্ত্রী যেটা ঘোষণা দিয়েছিলেন 2014 সালে, সেটা প্রসেসে আছে, কিন্তু আমরা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখনো সিনিয়র স্টাফ নার্সদের অনেকে বোধহয় 6,000 না 3,000 আপনাদের এখনো বেকার আছে, 21,000 মতো বেকার আছে। তাহলে আজকে আমি তো মনে করি যে এইগুলোকে ব্যাচ ভিত্তিক এবং মেধা ভিত্তিতে এই এখন যে বেকারটা আছে তাদেরকে নেওয়া হোক, এর পরবর্তীতে আমার মনে হয় সেটা ইন্ট্রোডিউস করেন। ধন্যবাদ মিশু আপা, ধন্যবাদ। ঘোষণা দেওয়াতে এটা তো একটা বিপাকে পড়েছেন। ধন্যবাদ। না, আমরা একটা ফারুক হোসেন আপনার কাছে আসবো, কিন্তু সমস্যাটা একটা বুঝতে পারলাম, যেটা যে ইকবাল ভাই যেটা বললেন সেটা খুবই লজিক্যাল, যে দ্বিতীয় শ্রেণীর হওয়াতে পিএসসির মাধ্যমে আসতে হবে, এই সমস্যাটা হয়েছে। এবং আপনাদের যেই দাবিটা আরেকটা আছে যে 10,000 প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেটাও কিন্তু উনি বললেন যে সেটাও হয়ে গেছে এবং সেটা ক্রমান্বয়ে সেগুলো নিয়োগ দেয়া হবে। তাহলে তো দেখা যাচ্ছে যে ভালো অ্যামাউন্টে একটা নিয়োগ দেয়া হবে, এবং যেটা হবে যে এই যে আপনাদের হয়তো পিএসসির মাধ্যমে আসার ফলে আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে, এই তো। এবং সেই পরীক্ষাটাও যেটা ইকবাল ভাই বললেন যে একটা খুবই বিশেষ ইয়ে করা যেতে পারে, এবং সেখানে শুধুমাত্র ভাইবা ভিত্তিতে হতে পারে, এবং হলে তো আপনাদের যারা বেকার আছেন নার্স, তাদের মধ্যেই নিয়োগ হবে, নার্সের পদে তো আর অন্য কেউ যাবে না, তাই না? তাহলে সমস্যা কি? ধন্যবাদ স্যার। স্যার কয়েকটা কথা বলছেন, আমি স্যারের সাথে একটু
কিছুটা দ্বিমত পোষণ করব। জি বলেন। একটা কথা স্যার বলছেন যে কোনো নিয়োগ বিধি ছিল না জি। আমাদের 1979-তে, মানে চারটা নিয়োগ চারটা নিয়োগ বিধি ছিল, চারটা নিয়োগ বিধি ছিল। চারটা নিয়োগ বিধি থাকার কারণে এবং চারটা নিয়োগ সংস্থা ছিল। সংস্থা ছিল। স্যার যেটা বলছেন, এখনো আমাদের কিন্তু নিয়োগ বিধি হয় নাই। মন্ত্রণালয় সদ্যই একটা কিছুদিন আগে প্রস্তাবিত নিয়োগ বিধি আছে। প্রস্তাবিত তাদের মন গড়া একটা নিয়োগ বিধি করেছে। আচ্ছা। স্যার এটা কখনো এটা কোনো জায়গায় ইয়ে হয় নাই। এই কথা বললে তোমার মন্ত্রণালয় তো ঘোরতর ভাবে তারা অফেন্ডেড হবে যে মন্ত্রণালয় শুধু করে না, এটা তো জনপ্রশাসন মন্ত্রণালয় করে। জনপ্রশাসন তাহলে করেছে। যদি এখন বলো যে মন গড়া করছে, হ্যাঁ তারা করছে, নিয়োগ বৃদ্ধি করছে, সেটার মধ্যে তোমাদের হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, এটা আপনাদের সাথে তোমাদের আলাপ আলোচনা করে করা হয় না না। হ্যাঁ। না স্যার, এটা আপনাদের সাথে আলোচনা করে কোনো করা আলোচনা হয়নি। করা হয় নাই। এবং সুতরাং একতরফাভাবে আরেকটা এটা করেছে, ঠিক আছে। দিব, আর স্যার যারা বলছেন যে তৃতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেণী হয়েছি, জি। যে কারণে আমাদের ব্যাচ ভিত্তিক নিয়োগটা দেওয়া যাইতেছে না। স্যার হয়তো বা বলেও গেছেন যে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার পরে 41 নার্স নিয়োগ হয়েছে। সে সময় আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছি, আমাকে সুযোগ দেওয়া হয়নি। বলা হয়েছে পরবর্তীতে এইভাবেই নেওয়া হবে। Right. এনিওয়ে, সেটা নয়, বাদ দিলাম। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, আমি যখন তৃতীয় শ্রেণীতে ছিলাম তখনও কোনো একটা, আমি বলবো বাণিজ্যিক মহল, এই নার্সিং সেক্টর বাংলাদেশে একমাত্র এই নার্সিং সেক্টরটাই যে নিয়োগে কোনো বাণিজ্য হয় না। আর প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আমরা যেটা জানি বা দেখছি বাণিজ্য হয়, যে হ্যাঁ। বাণিজ্য হচ্ছে। এখানে এই সেক্টরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু এই নারী প্রত্যাশিত, এই অধ্যুষিত এই প্রফেশনটাকেই শুধু বাণিজ্যের হাত থেকে একটু হয়তো বাঁচাতে পেরেছেন, ওনার স্বইচ্ছায় হয়েছে। আমি অবশ্যই শুধু ওনার কাছেই নয়, সারা বাংলাদেশের নার্স জাতি এটার জন্য কৃতজ্ঞ থাকবে এবং আছে। সেটা আজকে ওই 2000 স্যারের যেটা বললেন যে 1999-2000 মাননীয় প্রধানমন্ত্রী তখনও 4000 নার্স নিয়োগ দিয়েছেন এবং 2010-এও দিচ্ছেন 1800, স্যার বলছেন 18,000, এটা 1800 হবে, 1800 এবং 2013-তে দিচ্ছে। এই যে নিয়োগগুলো হচ্ছে প্রত্যেকটাই বাণিজ্যবিহীন নিয়োগ। আমি অ্যাপ্লিকেশন মানে করেছি। এখন আপনাদের আশঙ্কা হচ্ছে আমার যে যদি আশঙ্কা হচ্ছে পিএসসির মাধ্যমে যে পরীক্ষা দিয়ে আপনাদের নিয়োগ পেতে হয়, মাধ্যমে গেলে তখন বাণিজ্য শুরু হয়ে অবশ্যই যাবে। বাণিজ্য শুরু হবে এবং এই প্রফেশন আর এরকম সম্মানজনক ভাবে থাকবে না। এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন স্যার, যদি গতানুগতিক ভাবে আপনি দেখেন স্যার, স্বাধীনতার পর থেকে যতগুলো নার্স নিয়োগ পেয়ে আসছে প্রত্যেকটা নার্স ব্যাচ ভিত্তিক হয়েছে। আজকে হঠাৎ করে আমি যখন প্রত্যেকটা আন্দোলনে আমি কিন্তু কথা বলেছি, গিয়েছি, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেকটা দপ্তরে গিয়েছি, কথা বলেছি, ওনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমাকে কখনোই বলা হয় নাই যে সরাসরি যে না এইভাবে আর হবে না। আমরা দেখতেছি, কথাটা ছিল আমরা দেখতেছি কিভাবে আপনাকে সবাইকে নেওয়া যায়, কিভাবে সবাইকে ইনভলভ করা যায়। আমরা নার্স তো দরকার, প্রচুর নার্স দরকার, আমরা কাকে বাদ দেব, এরকম কথাবার্তা আমার সাথে হয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে 3000 মানে 3616টি পদে নিয়োগ দিয়েছেন এবং পরীক্ষা 2 ধাপে পরীক্ষার মাধ্যমে। এখন আমি যে 2006 থেকে আজকে 16 পর্যন্ত অপেক্ষা করতেছি, আজকে আমার 10টা বছর যে চলে গেল এবং আমার সময় 2টা নিয়োগ দিল। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন এবং 2টাই ব্যাচ ভিত্তিক দিয়েছেন। তাহলে আমি এই 2টা সংগঠনে আমার এই 2টা নিয়োগে আমি পাইলাম না স্যার, আমার অধিকার কি ক্ষুণ্ণ করা হয় নাই? তো আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাচ ভিত্তিক নিয়োগ দিয়েছেন এবং আমাদের এই বর্তমান নিয়োগটাও এটা পসিবল। জাস্ট আমার যেটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো কোনো একটা মহল ভুল বোঝানো হচ্ছে। আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই বিষয়টা জানেন যে আজকে নার্সরা রাস্তায় ঘুমায়, নার্সরা রাস্তায় মার খাচ্ছে, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন করবেন। আরেকটা বিষয় আমি যেটা বলবো স্যার, আলোচনায় অবশ্যই সমাধান হবে সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু বর্তমান সরকারের আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো, আমরা এতগুলো আন্দোলন করছি, আমাকে একবারের জন্য আমরা নার্স হিসেবে আজকে রাস্তায় আমরা, আপনারা দেখেন স্যার প্রেস ক্লাবের মধ্যে আজকে 7 দিন চলে, আমার 7 দিন আজকে মেয়েরা ঘুমায়, আমি নিজস্ব সেখানে ঘুমাই, কিন্তু আমাকে কেন আজ পর্যন্ত ডেকে বলা হলো না কি সমস্যা নার্সদের, কেন এরকম হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আপনার বক্তব্যটা বুঝলাম। এখন আমি জানি না ইকবাল ভাই, আপনি তো খুব জোরালো ভাবেই বললেন যে আসলে এটা সম্ভব না, মানে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। বলি যে মানবিক কথা মিশু আপা বলেছেন, আপনিও বলেছেন, ফারুকও বলেছেন। দেখেন যে এইটা তো মানবিক কারণেই, কিন্তু যে নিয়ম হচ্ছে 3 স্তরে পরীক্ষা হওয়া, ঠিক আছে, কিন্তু
পাবলিক সার্ভিস কমিশন এগ্রি করে নাই, কিন্তু আপনার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় চেয়েছিল যে শুধুমাত্র একটা মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় যাওয়ার জন্য। ইভেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় পাবলিক সার্ভিস কমিশনে সশরীরে গিয়েছিলেন মিটিং করার জন্য। সেখানে পাবলিক সার্ভিস কমিশন ডিড নট এগ্রি। তারা বলছে ঠিক আছে, সবাই 3 স্তরে পরীক্ষা দেয়, ওরা 2 স্তরে পরীক্ষা দিবে। ঠিক আছে, আচ্ছা। আমি কিন্তু তাদেরকে অফার করছি যে দেখো, আমি বলছি এইভাবে, তোমরা যদি রাজি থাকো যে শুধুমাত্র ভাইবা দিয়ে তোমরা শুধুমাত্র ভাইবা পরীক্ষা দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় যদি তোমরা রাজি থাকো, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব। আমি আমার যুক্তি দিয়ে বা উদাহরণ দিয়ে যেভাবে হোক আমি বোঝানোর চেষ্টা করব। এখন হচ্ছে যে প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়। প্রবলেম হয়ে গেছে ওরা 100% নিশ্চয়তা চায় চাকরির, কিন্তু 100% নিশ্চয়তাটা যখনই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভাইবা হোক, ঠিক আছে, বা যাই হোক, আপনার এই 100% নিশ্চয়তাটা কেউ দিতে পারবে না। যে কিন্তু 100% যারাই নিশ্চয়তা আমি অ্যাপিয়ার করবে তাদেরকেই চাকরি না দিতে না হবে। সেটা তো হবে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যারাই পরীক্ষা দেবে তারাই তো মানে নার্স তারা পেশায়, তো নার্সই, হ্যাঁ, মানে নার্সের যারা বাইরে তো কেউ এখানে চাকরি পাবে এর না। বাইরে তো কেউ পাবে, হয়তো ওই ব্যাচের পাবে না, ও পরের ব্যাচের একজন পেয়ে যাবে, এরকম হতে পারে। এনিওয়ে, বুঝতে পারছি আমরা আরেকটা দেখেন যে আপনার দেখেন যে ছেলেপেলেরে নিয়ে মুশকিল কি। এখন ও বললো যে এই যে বাণিজ্যিকরণ হচ্ছে, এখন পাবলিক সার্ভিস কমিশন হলো পরীক্ষা নিবে। এখন এখানে 30টা ক্যাডারের চাকরি পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করে, তাহলে কি পাবলিক সার্ভিস কমিশন এই 30টা ক্যাডারে এর আপনার নিয়োগ বাণিজ্য করে? ধন্যবাদ। এগুলো তো আমরা আসলে আমাদের সময় শেষ। very আমি objectionable ইকবাল ভাই একটা কথা শুধু বলবো যে Objectionable. আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী আদর্শ হচ্ছে যে একজন ডাক্তার 3 জন নার্স থাকবে, 5 জন প্যারামেডিক্স। হ্যাঁ, তা আমাদের দেশে তো সেটা নাই, নাই, উল্টা। আমাদের দেশে অর্ধেক প্রায় নার্স ডাক্তারের তুলনায়। এখানে এই কথাটা, এই যে এত নার্স মোর্শেদ ভাই, আমাদের আমি দরকার, বলি, তো এই সেটা কি কথাটা- আপনারা না, বলতে না, পারেন না এই যে আরো কথাটা- নার্স? না, এই কথাটা আমি অনেকবার মিডিয়া বলেছি যে আপনার হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে নার্সিং ইনস্টিটিউট করা, নার্সিং পেশায় আরো সংখ্যা বাড়ানো, আর পাশাপাশি আরেকটা জিনিস যে সরকার তো পদ সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগের টার্মে প্রায় 4,500 পদ সৃষ্টি করেছিলেন, এই টার্মে আপনার 10,000 পদ সৃষ্টি করলেন, হয়তো তিনি আরো পদ সৃষ্টি করবেন, কারণ উনি এই যে আমরা প্রয়োজনীয়তা আসলে বুঝেন। আমাদের সময় কম, আমরা আসলে আমাদের আরো অনেক নার্স দরকার। হ্যাঁ, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যদি আরো 10,000 নার্স নিয়োগ দেওয়া হবে বলে এই মুহূর্তে ঘোষণা দেন, আমার মনে হয় ওনারা 21,000 বেকার আছেন, তাহলে সমস্যার একটা সহজ সমাধান হয়তো হয়ে যাবে। তো আমরা সেই আশায় থাকবো, আচ্ছা, ঠিক আছে। সেই আশায় থাকবো। 3,000 বেশি বোধহয় এখনো শূন্য আর বাজার। আসলে নার্স পেশাটা একটা অসাধারণ পেশা। আমি নিজে জানি, আমি গত বছর স্কয়ার হাসপাতালে ছিলাম, আমার বাইপাস সার্জারি হয়েছে, পোস্ট অপারেটিভে আমাকে যেই কেয়ারটা নার্সটা নিয়েছেন আমি সেটা আমার জীবনে ভুলবো না। সুতরাং এই মহৎ পেশার মানুষগুলো তাদের মানবিক অধিকার ফিরে পাবেন, এই প্রত্যাশা জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীতে আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।